ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আসাদ ইডু কেয়ারে। আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি লেভেলের পদার্থ বিজ্ঞানের অধ্যায় 12 অর্থাৎ তড়িতের চৌম্বক ক্রিয়া। তড়িতের চৌম্বক ক্রিয়া চ্যাপ্টারটা মূলত আমরা তিনটা ভাগ করেছি। প্রথম পার্টে আমরা দেখব কিছু টপিকস, থিওরিটিক্যাল টপিকস, তারপরে আমরা দেখব আরেকটি থিওরিটিক্যাল টপিকস এবং তারপরে আমরা দেখব কিছু ম্যাথমেটিক্যাল সলিউশন যেটা তোমাদের বোর্ডে আসে। তো আমি বরাবর বলি যে বোর্ডের প্রশ্নগুলো সলভ করার আগে আমাদেরকে অবশ্যই থিওরিগুলো ভালো করে জানতে হবে এবং তড়িতের চৌম্বক ক্রিয়া চ্যাপ্টারটা একটু বেশি ইম্পর্টেন্ট থিওরির জন্য, কারণ ইন্টারমিডিয়েটে এই চ্যাপ্টারের ব্যাপকতা একটু বেশি, অর্থাৎ এই চ্যাপ্টারটা নিয়ে বেশ ভালো আলোচনা আছে ইন্টারমিডিয়েটে। তাই আমাদেরকে কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো চলো শুরু করা যাক। তো চ্যাপ্টারের নাম হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, অর্থাৎ চ্যাপ্টারের নামটা কেন এমন হলো যে বিদ্যুতের কারণে একটা চৌম্বক ক্রিয়ার সৃষ্টি, ব্যাপারটা এরকম। তো এটা আলোচনা করার আগে আমরা একটু চুম্বক নিয়ে কথা বলি। চুম্বক জিনিসটা কি? আমরা জানি চুম্বক, আমরা অনেকেই দেখেছি যে চুম্বক একটু কালো রঙের হয়, আর দণ্ড চুম্বকও থাকে, যেটা আমরা জানি যে চুম্বকের আবার দুইটা মেরু থাকে। ঠিক এরকম যে একটা যদি চুম্বক হয় এর দুইটা মেরু থাকে, একটা উত্তর আর একটা দক্ষিণ, সাউথ পোল নর্থ পোল, দুইটা মেরু থাকে। একটা দণ্ড চুম্বকের ক্ষেত্রে হয় কি এরকম, এটাকে যদি আমি উত্তর মেরু ধরি, এটাকে যদি দক্ষিণ মেরু ধরি, এমন যদি হয় যে এটার সাথে আমি সুতা বাঁধলাম, সুতা বেঁধে এরকম করে আমি ঝুলে দিছি, হ্যাঁ, দেখবা কি যে চুম্বকটা আপনা আপনি নিচের থেকেই এটা পৃথিবীর উত্তর দক্ষিণ পাশে করে থাকবে। এটা কিন্তু পূর্ব পশ্চিম থাকবে না, একটা প্রান্ত যাবে উত্তরে আর আরেকটা প্রান্ত যাবে দক্ষিণে। তো যেই প্রান্ত হয় কি যে পৃথিবীর উত্তর প্রান্তে থাকে তাকে আমরা বলি চুম্বকের উত্তর মেরু, আর যেই প্রান্তটা পৃথিবীর দক্ষিণ দিকে থাকে তাকে আমরা বলি দক্ষিণ মেরু। তো এভাবেই আমরা একটা চুম্বকের উত্তর মেরু বা দক্ষিণ মেরু বলতে পারি। আবার যদি এমন হয় যে একটা বড় চুম্বক আছে, ওটাকে আমি ছোট ছোট অংশে ভাগ করেছি, হ্যাঁ, ছোট ছোট অংশ ভাগ করলেও তুমি যা কিছুই করো না কেন প্রত্যেকটা জায়গাতে তুমি দুইটা প্রান্ত পাবা, একটা হচ্ছে উত্তর মেরু, আরেকটা পাবা তুমি দক্ষিণ মেরু। তো আমরা আধানের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য পড়েছিলাম যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। চুম্বকের ক্ষেত্রেও ঠিক একই রকম একটা কথা আছে, তবে এখানে যেহেতু চার্জ থাকে না, এটাতে মেরু থাকে। মেরু মানে কি? প্রান্ত। অর্থাৎ উত্তর মেরুকে বিকর্ষণ করবে বা দক্ষিণ মেরুকে বিকর্ষণ করবে, কিন্তু উত্তর আর দক্ষিণ মেরু আবার পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ সমমেরু পরস্পরকে বিকর্ষণ করবে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করবে। এটাই হচ্ছে মূলত চুম্বকের খুবই বেসিক কনসেপ্ট। আমরা হয়তো চুম্বক সম্পর্কে অনেকেই জানি যে দেখবা যে কিছু সময় চুম্বক যদি দুইটা চুম্বককে কাছে আনা হয় তো দেখবা কি যে একটা আরেকটাকে আকর্ষণ করে, হ্যাঁ, আবার যদি এটা দিকটা একটু চেঞ্জ করে দাও দেখবা যে এরকম বিকর্ষণ করে, তাদেরকে তুমি এক জায়গায় করতে পারবা না। কারণ যখন আকর্ষণ করতেছিল তার মানে কি উত্তর মেরু দক্ষিণ মেরু কাছাকাছি চলে আসছে, কিন্তু যখন বিকর্ষণ করছিল এটার অর্থটা কি দাঁড়ালো যে সমমেরু হয়ে গেছে, হয় উত্তর মেরু কাছে আসছে অথবা দক্ষিণ মেরু কাছে আসছে। এটা হচ্ছে চুম্বকের খুবই বেসিক কনসেপ্ট। তো আমরা চুম্বক পদার্থগুলো কি আমরা জানি যে চুম্বক পদার্থ সবকিছুকে আকর্ষণ করে না। আমরা যদি একটা চুম্বকের কাছে একটা যদি পেরেক আনি, হ্যাঁ, লোহার পেরেক যদি তুমি চুম্বকের কাছে আনো দেখবা যে চুম্বকে এই লোহার পেরেকটা আটকে গেছে, আকর্ষণ করে, লোহার গুঁড়ো এগুলোকেও আকর্ষণ করে। তার মানে এই চুম্বকটাকে আমি যদি এখন কাঠের সাথে সংস্পর্শে আনি বা একটা প্লাস্টিকের সাথে সংস্পর্শে আনলাম, তাহলে তোমরা বলো এই প্লাস্টিক বা এই কাঠ এটাও কি আকর্ষণ করবে? এটা কিন্তু আকর্ষণ করবে না। তাহলে চুম্বক যেই সকল পদার্থকে আকর্ষণ করে তাদেরকে আমরা বলি চৌম্বক পদার্থ, আর যেগুলোকে আকর্ষণ করে না তাদেরকে আমরা বলছি
অচৌম্বক পদার্থ। অর্থাৎ আমরা পেলাম একটা হচ্ছে চৌম্বক পদার্থ চৌম্বক, আরেকটা পাচ্ছি আমরা অচৌম্বক পদার্থ। এই চৌম্বক পদার্থ নিয়ে তোমরা হয়তো আরো একটু বিষয় জানো, যে একটা চৌম্বককে যখন আমরা চুম্বক দ্বারা আকর্ষণ করি বা সংস্পর্শে নিয়ে আসি, এই চৌম্বক পদার্থটা আবার কিছু সময়ের জন্য চুম্বকে পরিণত হয়। অর্থাৎ আমরা যদি একটা যদি চুম্বক হয়, এই কালো মার্কারটা আমার ধরো যে চুম্বক, আর এটা হচ্ছে একটা পেরেক, আমি যদি এই পেরেকটাকে এই চুম্বকের কাছে আনি তাহলে অবশ্যই এরা আকর্ষণ করবে। আবার পরবর্তীতে হয় কি, এই লোহার পেরেকটা দিয়ে আমি আরেকটা লোহার পেরেককে আকর্ষণ করতে পারি। অর্থাৎ এটা সাময়িক সময়ের জন্য চুম্বকত্ব প্রাপ্ত হয়। এটা হচ্ছে মূলত একটা চৌম্বক পদার্থের বৈশিষ্ট্য। এটা কিন্তু অচৌম্বকে হবে না, কারণ অচৌম্বক আকর্ষণই করে না। এটা হচ্ছে চুম্বকের বিষয়টা আমরা সবাই জানি। তো এই চ্যাপ্টারের নাম বিদ্যুতের চৌম্বক ক্রিয়া কেন হলো? চুম্বক না হয় আমরা বুঝলাম, চৌম্বকও বুঝলাম, কিন্তু বিদ্যুতের চৌম্বক ক্রিয়া বলতে কি বোঝায়, এই বিষয়টা আলোচনা করার আগে আমি একটা ছোট্ট আলোচনা করি। সেটা হচ্ছে বিজ্ঞানী ওয়েরস্টেড একটা পরীক্ষা করেছিল। পরীক্ষাটা ঠিক এরকম। পরীক্ষাটা আমরা একটু দেখি, যে উনি করেছিল কি, একটা বিদ্যুতের সংযোগ আছে, বিদ্যুৎকে এরকম একটা প্রান্তকে প্লাস আরেকটা প্রান্তকে মাইনাস দিয়েছিল। হ্যাঁ, একটা প্লাস আর একটা মাইনাস। তো এখানে উনি করেছিল কি, একটা কম্পাস রেখেছিল। কম্পাস এরকম যে কোনো একটা দিকে আছে। কম্পাস মানে হচ্ছে কাঁটা, এটা চুম্বকের কাঁটা বা লোহার কাঁটা যদি আমরা চিন্তা করি। তো এই মুহূর্তে যদি আমরা একটাকে প্লাস আর একটাকে মাইনাস দিই, তার মানে বিদ্যুৎ কিন্তু এই প্লাস থেকে সম্পূর্ণ পথ ঘুরে আবার মাইনাসে আসছে। তো উনি করলো কি, যখন এই প্রান্তটাকে একটা ব্যাটারি বা কোষের সাথে সংযুক্ত করলো, হঠাৎ করে দেখলো যে এই কাঁটাটা নড়ে গেছে, এই কাঁটাটা উপরের দিকে উঠে গেছে। দেখো কাঁটাটা কখন নড়বে বা কাঁটাটা কখন ঘুরবে, যখন ওটা অবশ্যই একটা চুম্বকের সংস্পর্শে আসবে, কারণ ওটা কিন্তু চৌম্বক পদার্থ। তাহলে এটা কিন্তু চৌম্বকত্ব একটা কোথাও কোথাও এর একটা চুম্বকত্বের একটা ব্যাপার সে টের পাইছে, এ কারণেই কিন্তু সে তার দিক পরিবর্তন করছে বা একটু নড়ে গেছে। আবার যদি উনি করলো কি, পরবর্তীতে এইটাকেই আবার প্লাস আর মাইনাসের সাইনটা চেঞ্জ করে দিল। অর্থাৎ এই প্লাসটাকে করে দিল মাইনাস আর পরেরটাকে করে দিল প্লাস। তখন দেখলো যে এই তীর চিহ্ন আবার নিচের দিকে ঘুরে যাচ্ছে। অর্থাৎ প্রথমে হলো কি, যখন উনি কোনো সংযোগই দেয় নাই, এই কম্পাসের কাঁটাটা এমনিতেই পড়েছিল, এটা কোনো সাইডে যায়নি। কিন্তু যখন একটাকে প্লাস আর একটা মাইনাস করলো, তখন ওই কম্পাসের কাঁটাটা একটু ঘুরে গেছে। পরবর্তীতে যখন উনি তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করলো, দিক পরিবর্তন মানে প্লাসটাকে করে দিল মাইনাস আর মাইনাস প্রান্তটাকে করে দিল প্লাস, তখন আবার হয়েছে কি, ওই যে কম্পাসের কাঁটাটা আবার ঘুরে গেছে একেবারে এর আগের অপোজিট। অর্থাৎ এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে ওয়েরস্টেড পরীক্ষা করে এইটা টের পাইছে, যদি একটা পরিবাহী তারের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করে, তাহলে ওই তারের কাছে বা ওই তারের আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্র মানে যেই এলাকা জুড়ে চৌম্বকের প্রভাব থাকবে, এই এলাকা জুড়ে এর একটা কিন্তু প্রভাব আছে। এই কারণেই এখানে যখন আমরা একটা পেরেককে নিয়ে আসলাম বা একটা কম্পাসকে নিয়ে আসলাম, তখন এটি কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করলো। সুতরাং এভাবেই আমরা বুঝতে পারবো যে বিদ্যুৎ যদি একটা পরিবাহী তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে ওখানে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এখন কথা হচ্ছে যে চুম্বক ক্ষেত্র যে আপনি বললেন যে এটা উপরের দিকে গেল বা এটা নিচের দিকে গেল, এটার কারণটা কি বা এটার আসলে বিস্তারিত এক্সপ্লেনেশন কি, আমরা একটু সেই দিকে যাব। দেখো আমি যদি করি কি, যে আমার কাছে একটা কাগজ আছে, এরকম একটা কাগজ বা একটা বোর্ড, এই কাগজের মধ্যে আমি করব কি, অসংখ্য ছোট ছোট লোহার টুকরো আমি রাখবো, এবং চিত্রটা হবে এরকম যে আমি করলাম, এটা হচ্ছে একটা বোর্ড, আমার কাছে একটা বোর্ড আছে, এই বোর্ডে আমি এলোমেলো করে এরকম করে অসংখ্য লোহার টুকরা রাখছি বা পেরেককে রাখছি, এলোমেলো করে সাজানো আছে, কোনো ঠিক ঠিক সাজানো নাই। আর আমি করলাম কি, এইটাকে ছিদ্র করে দিছি,
এটা উপরের প্রান্ত, এটা হচ্ছে নিচের প্রান্ত। এই ছিদ্র দিয়ে করলাম কি একটা পরিবাহী তারকে আমি এটার সাথে ধরো যে প্লাসের সংযুক্ত করছি, আর একটার সাথে আমি মাইনাসের সংযুক্ত করলাম। তো যখন আমি সংযুক্ত করি নাই, নরমাল অবস্থায় ছিল, এখনো সংযোগ আমি করিনি, তখন হবে কি যে এই যে কম্পাসের কাঁটাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কম্পাসের কাঁটাগুলো এরকমই থাকবে, এলোমেলো। কিন্তু যখনই আমি করলাম কি যে একটাকে এই যে পরিবাহী তারের এক প্রান্তকে আমি করলাম কি প্লাসের সাথে সংযুক্ত করলাম, আরেক প্রান্তকে মাইনাসের সাথে সংযুক্ত করলাম, তখন দেখা যাচ্ছে হুট করে এই পরিবাহীর যে এই যে কম্পাস গুলো বা এই যে কাঁটাগুলো এরা এরকম থাকবে না, এরা একটু সুশৃঙ্খল ভাবে সেজে যাবে, সাজানো হবে। কিভাবে? যে আমরা ধরলাম যে এই প্রান্তটাকে যদি এরকম হয়, এখানে যদি আমি এই যে বোর্ডটা ছিল, এখানে একটা দণ্ড আমি একটা পরিবাহী তারকে প্রবেশ করালাম, আমি যদি এই দণ্ডটাতে বিদ্যুতের প্রবাহের দিকটা উপরের দিকে করি, তাহলে তোমরা জেনে রাখবে যে এই প্রক্রিয়াটাই একটা নিয়ম মেনে চলে। সেই নিয়মটাকে আমরা বলি ডান হাতি নিয়ম বা ডান হস্ত নিয়ম। ডান হস্ত জিনিসটা, এটা আমার ডান হাত, এই যে এভাবে আমি ধরেছি, দেখো এটা হচ্ছে বুড়ো আঙ্গুল। হ্যাঁ, বুড়ো আঙ্গুলটা হচ্ছে কি যে বিদ্যুৎ প্রবাহের দিক। দেখো আমি তীর চিহ্নটা কোন দিকে দিয়েছি? উপরের দিকে। তাহলে এই যে আমার আঙ্গুলগুলো আছে, এটা কি আমি কোন দিকে ঘুরাইতে সুবিধা হবে? এই দিকে না, এই দিকে। দেখো এই দিকে। তাহলে আমি যখন এই ডান হস্তের নিয়মে বিদ্যুতের প্রবাহকে উপরের দিক করলাম, এটা এই দিকে ঘুরবে, এই দিকে। অর্থাৎ এই যে কম্পাস গুলো ছিল, কাটা কম্পাস, এরা এই দিকে ঘুরবে, এই সাইডে। কিন্তু আমি যদি এইটাকে বিদ্যুৎ প্রবাহের দিকটাকে চেঞ্জ করে দেই, তখন কি হবে? আমি যদি বিদ্যুৎ প্রবাহটাকে এবার নিচের দিকে করি, তাহলে ডান হাত কি বলে? এখন বিদ্যুতের প্রবাহ হয়ে গেছে এই সাইডে, তখন এই সাইডে ঘুরবে। অর্থাৎ তখন এই কাটা কম্পাস গুলো এই সাইডে করে সজ্জিত হবে। এটাকেই মূলত বলতেছে ডান হস্ত নিয়ম। তো এটাই হচ্ছে মূলত একটা তড়িতের চৌম্বক ক্রিয়া। অর্থাৎ যখন আমরা একটা সংযোগের ক্ষেত্রে আমরা যখন একটা পরিবাহী তার দিয়েছিলাম, যখন আমাদের কোনো সংযোগই ছিল না এরকম, তখন এলোমেলো ছিল। কিন্তু যখন আমরা সেটাকে একটা ধনাত্মক বা ঋণাত্মকের সাথে আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করেছি, তখন এই যে কম্পাস গুলো, ছোট ছোট কাটা কম্পাস গুলো বা লোহার টুকরা গুলো, এরা সুন্দরভাবে সজ্জিত হয়েছে। এবং এই সজ্জিত হওয়ার পিছনে আমরা ডান হস্ত নিয়মটা পেলাম, যে ডান হস্ত যখন বিদ্যুতের প্রবাহটা উপরের দিকে হবে, তখন চৌম্বক ক্ষেত্রটা এই পাশে হবে, এই সাইডে। কিন্তু আমরা যখন বিদ্যুৎ প্রবাহটা নিচের দিকে করলাম, তখন এই চৌম্বক ক্ষেত্রটা আবার এই সাইডে হবে। দেখো এই সাইডে ঘুরতেছে। এটাই হচ্ছে মূলত বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। সুতরাং আমরা বুঝতে পারলাম যে তড়িৎ প্রবাহ যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত চৌম্বক ক্রিয়া থাকবে। যখনই আমরা এই যে তারের সাথে ব্যাটারির সংযোগটা বিচ্ছিন্ন করে দিব, মানে বিদ্যুৎ চলাচল বন্ধ হয়ে গেল, তখন তারা আবার আগের অবস্থানে ফিরে আসবে। তো এরপরে দেখো, এরপরে আমাদের আলোচনা হচ্ছে সলিনয়েড। সলিনয়েড জিনিসটা কি? সলিনয়েড জিনিসটা বেশ মজার। দেখো আমি যদি তোমাকে বলি যে এটা একটা পরিবাহী তার, এটার সাথে বিদ্যুতের সংযোগ করা আছে, তাহলে এর আশেপাশে আমরা যেটা বললাম যে এর আশেপাশে একটা এলাকা জুড়ে কি থাকবে? একটা তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র থাকবে। বিদ্যুৎ প্রবাহের কারণে তার আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র থাকবে। এখন যদি আমি করি কি যে এর কাছাকাছি আবার আরেকটা আমি পরিবাহী তার দিলাম, খুব ভালো মতো দেখো যে আমি আরেকটা পরিবাহী তার দিয়েছি, তাহলে এখন এর কারণেই নিশ্চয়ই একটা এলাকা জুড়ে চৌম্বক ক্ষেত্র থাকবে। তাহলে তোমরা হয়তো বা বুঝতে পেরেছো যে এই যে জায়গাটা, এই জায়গাটায় দুইটার কারণেই মূলত চৌম্বক ক্ষেত্র আমরা পাচ্ছি। এবং এই জায়গাগুলোতে চৌম্বকের যে প্রাবল্য বা যে তীব্রতা, এইটার তুলনায় এই জায়গাটায়, এই যে যেহেতু দুইটারই কমন জায়গা, এখানে তড়িৎ প্রবাহের প্রাবল্যটা বেশি, মানে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বেশি। এই সহজ কনসেপ্টটাকে কাজে লাগিয়ে মূলত সলিনয়েড তৈরি করা হয়।
অর্থাৎ আমরা যদি একটা তারের পরিবর্তে দুই বা ততোধিক তারকে কাছাকাছি নিয়ে আসি, তাহলে স্বাভাবিকের চেয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ প্রচুর তড়িৎ চৌম্বক প্রাবল্য বিশিষ্ট একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। অর্থাৎ আমরা যদি একটা পরিবাহী তারকে এরকম করে পেঁচাই, এরকম করে যদি আমরা পেঁচাই, তাহলে এটা স্বাভাবিকের থেকে অনেক শক্তিশালী একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করবে। এই কনসেপ্টটাকেই মূলত বলে সলিনয়েড। আশা করা যায় তোমরা সলিনয়েডটা বুঝতে পেরেছো, কারণ এখানে আমরা এখন দুইটার কারণেই যে এখানে একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র পেয়েছি, এখানে তো অসংখ্য পাওয়ার কথা। এটাই হচ্ছে সলিনয়েড। এই সলিনয়েডের কনসেপ্টটাকে আর একটু যদি ব্রড করা যায়, যে আমি তো শক্তিশালী চৌম্বক ক্ষেত্র পেয়েছি, আমার আরো শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োজন, তখন আমি কি করব? তখন একটা কাজ করা যায়, যে আমরা যদি একটা লোহার দণ্ডকে চিন্তা করি, এটা হচ্ছে একটা লোহার দণ্ড। এই লোহার দণ্ডকে আবার লোহা বা কোবাল্ট বা নিকেল, এই পদার্থগুলোতে হয় কি, যে এটা স্বাভাবিক অবস্থায় একটা চৌম্বক ক্ষেত্র, চৌম্বকের একটা ধর্ম আছে, কারণ এরা চুম্বককে আকর্ষণ করে বা চুম্বক এদেরকে আকর্ষণ করে। তো এই চৌম্বক পদার্থগুলোকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এদের প্রত্যেকটা পার্টে চৌম্বক পদার্থ আছে, প্রত্যেকটা পার্টে। অর্থাৎ এরকম করে আছে যে এখানে এলোমেলো করে আছে, এইরকম করে এলোমেলো করা আছে। তো আমরা করলাম কি, এই পদার্থটাকে, এই লোহার পদার্থটাকে যদি আমরা একটা পরিবাহী তার দিয়ে পেঁচাই, এই যে সলিনয়েডটা যে আমি তৈরি করেছিলাম, তারের যে কুণ্ডলী, যে প্যাচগুলো, এই প্যাচগুলো যদি আমি এইটার উপর দিয়ে পেঁচাই, তাহলে কি হবে, যে এর ভিতরে যে চৌম্বক ক্ষেত্রগুলা ছিল বা চৌম্বক যে ছোট ছোট চৌম্বকের টুকরাগুলো ছিল, ওইগুলার যে এলোমেলো ভাবে সাজানো ছিল, সেইটা আর এলোমেলো করে সাজানো থাকবে না। ওরা করবে কি, সুন্দরভাবে সুশৃঙ্খল হয়ে যাবে। এইরকম এই ছোট ছোট টুকরাগুলো সুশৃঙ্খল হয়ে যাবে। এবং আমরা জানি যে সলিনয়েডের কারণে এই তারগুলোকে যখন আমরা অসংখ্যবার পেঁচাইছি, তখন এখানে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা এর ভিতর যদি এরকম একটা লোহার দণ্ড দেই, বা আমরা যদি একটা চুম্বকের দণ্ডকে দেই, তাহলে এই চুম্বকেরও যেহেতু চৌম্বক ক্ষেত্রের একটা ধর্ম আছে, তাহলে এই দুইটা ধর্ম এক জায়গায় হয়ে এটা সলিনয়েডের থেকেও কি খুব বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে না? এটা কিন্তু খুব বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। এই জন্যই মূলত এই কনসেপ্টটাকে আমরা বলতেছি তাড়িত চৌম্বক। যে তাড়িত চৌম্বক কনসেপ্টটা ঠিক এরকম, যে আমরা যদি একটা বিদ্যুৎ পরিবাহী অথবা বিদ্যুৎ পরিবাহী ছাড়াও যদি একটা লোহার দণ্ড বা একটা চুম্বককে যদি আমি রাখি, এবং এর যদি চারপাশে এরকম করে আসে, এটার চারপাশে যদি আমি তারকে পেঁচাই, তাহলে তারেরও একটা চৌম্বক ক্ষেত্র থাকবে, ওই লোহা বা ওই চুম্বকেরও একটা চৌম্বক ক্ষেত্র থাকবে। এ কারণে দুইটা মিলে গিয়ে একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে তাড়িত চৌম্বক। তো এই যে দণ্ডটাকে আমি পেঁচাইলাম, এটার থেকেও কি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র পাওয়া সম্ভব? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এর থেকেও শক্তিশালী চৌম্বক ক্ষেত্র পাওয়া সম্ভব। সেটা কিভাবে? এই যে দণ্ডটাকে আমি রেখেছি, এখানে যদি আমি প্যাচের সংখ্যা বাড়াই, এখানে মনে করো বর্তমানে প্যাচ আছে 500, আমি যদি ওই প্যাচটাকে 1000 করি, তাহলে আগে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র আমি পেয়েছি, তার থেকে দ্বিগুণ পরিমাণ চৌম্বক ক্ষেত্র পাবো। আরেকটা কাজ করা যায়, যে এখানে বর্তমানে যে পরিমাণ তড়িৎ প্রবাহ আছে, ধরলাম যে 2 অ্যাম্পিয়ার, ওটাকে যদি আমি 10 অ্যাম্পিয়ার করি, তারপরেও কিন্তু এই তড়িৎ প্রবাহের মানটা বেড়ে যাবে। অর্থাৎ আমরা দুইটা অল্টারনেটিভ উপায় পাইলাম, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ বাড়াতে পারি, আরেকটা হচ্ছে প্যাচের সংখ্যা বাড়াতে পারি। আরেকটা কাজ করা যায়, সেই কাজটা হচ্ছে কি, যে আমি যদি এই দণ্ডটাকে এরকম করে বেঁকে আনি ইউ অক্ষরের মতো, তাহলে দেখো তো এরকম প্যাচটা হবে না? অর্থাৎ এবার প্যাচগুলো খুব বেশি কাছাকাছি আসছে এবং এখানে অনেক শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। এইভাবে আমরা তাড়িত চৌম্বক ক্ষেত্রটাকে 3টা উপায়ে অনেক শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে
সৃষ্টি করতে পারি। এটাই হচ্ছে তাড়িত চুম্বকের প্রক্রিয়া। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের আরেকটা টপিক আছে, তড়িৎ প্রবাহী তারের উপর চুম্বকের প্রভাব। এই আলোচনাটাই মূলত চুম্বকের কথা বলা হয়নি, এখানে ডিরেক্ট চুম্বকের প্রভাবের কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা পেলাম যে একটা তড়িৎ পরিবাহী তারের কারণে একটা এলাকায় বা ওর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, কিন্তু ওই চৌম্বক ক্ষেত্রের মাঝে যদি একটা চুম্বকে আমি দিয়ে দেই তাহলে কি ঘটবে, এই কথাটা এখানে বলা হয়েছে। তো আমরা একটা চুম্বকের দিকে একটু খেয়াল করব, যে আমার কাছে যদি দুইটা চুম্বক থাকে, একটা চুম্বক আছে যে এটা হচ্ছে একটা চুম্বকের এস পোল, এটা হচ্ছে এন পোল, এটা উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। স্বাভাবিক অবস্থায় হয় কি যে একটা চুম্বকের আমরা বলরেখা সম্পর্কে জানি, যেমন তড়িৎ ক্ষেত্র একটা বলরেখা আছে। বলরেখা মানে সে তার যে একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরুকে যে আকর্ষণ করবে বা উত্তর মেরুকে বিকর্ষণ করবে, সেটা একটা যে কাল্পনিক রেখা, যে এইভাবে তারা আকর্ষণ বা বিকর্ষণ করে, সেই প্রসেসটা এখানেও আছে। তো এক্ষেত্রে হয় কি যে বলরেখাগুলো মূলত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যায়, অর্থাৎ এই উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে এভাবে বলরেখাগুলো কাজ করবে। এখন এই অবস্থায় আমি যদি করি কি, একটা বিদ্যুতের সংযোগ দেই, একটা পরিবাহী তারকে আমি করলাম কি এইভাবে, এটা হচ্ছে একটা পরিবাহী তার, এটাকে আমি বিদ্যুতের সংযোগ দিয়েছি উপরের দিকে। এখন কি হতে পারে, হয়তোবা দেখা গেছে যে এই পরিবাহী তারটাকে আমি এভাবে যুক্ত করলাম, এভাবে যুক্ত করা আছে প্লাস থেকে মাইনাসে। তাহলে আমরা জানি যে বিদ্যুতের প্রবাহ মূলত এই যে এই দিকে হলো, এই দিকে, আর চুম্বকের যে বলরেখা সেটাও আবার এই দিকে। তো এই জায়গাটাতে দেখো যে বিদ্যুতের প্রবাহ যাচ্ছে এই সাইডে আর তড়িৎ প্রবাহ যাচ্ছে উপরের দিকে। তাহলে এই অবস্থায় এই উত্তর মেরু বা দক্ষিণ মেরুর যে বলরেখার প্রভাবে এই তড়িৎ পরিবাহী তারটা একটু উপরের দিকে উঠবে, কারণ এখানে একটা ক্রিয়া প্রতিক্রিয়া বল আসবে। এরা সবসময় কি চায়, একটা এই পরিবাহী তারটাকে উপরের দিকে উঠাইতে চায়। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় সে কি করবে, এভাবে যদি দুইটা পরিবাহী তার থাকে এরকম, এই পরিবাহী তারটা লাফায় উঠবে। আবার লাফায় উঠলো, এখন যদি আমি করি কি যে এদের পরিবাহীর দিক যদি আমি পরিবর্তন করে দেই, এই প্লাসটাকে যদি মাইনাস করি আর মাইনাসটাকে যদি প্লাস করি, এখন কি হবে, এখন কিন্তু আগে উপরের দিক উঠছিল, এখন আবার নিচের দিকে নামবে, কারণ এটা আবার ক্রিয়া প্রতিক্রিয়া বলটা নিচের দিকে হয়ে গেছে। তখন এই তারটা উপরের দিক না লাফায় নিচের দিকে নামবে। কিন্তু আমি যখনই এই বিদ্যুতের সংযোগটা বন্ধ করে দিব, প্লাস মাইনাস থাকবে না, তখন আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এটাই মূলত হচ্ছে তড়িতের একটা পরিবাহী তারের উপর চুম্বকের প্রভাব। কারণটা কি, কারণ হচ্ছে এই যে তারটাকে যখন আমরা বিদ্যুতের সাথে সংযুক্ত করেছি, তখন এটাতে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এবং এই যে আমরা আগে থেকেই একটা চুম্বক ব্যবহার করলাম, এই চুম্বকেরও আবার চৌম্বক ক্ষেত্র আছে। তখন এই দুইটা চৌম্বক ক্ষেত্রের মধ্যেই একটা ক্রিয়া প্রতিক্রিয়া বল কাজ করে। এ কারণেই এই তড়িৎ পরিবাহী তারটা একবার উপরের দিক লাফায় উঠবে, আর ওটার যখন আমরা সাইড চেঞ্জ করব, দিক পরিবর্তন করব, তখন উপর বাদ দিয়ে এবার নিচের দিকে নেমে আসবে। এভাবেই তড়িৎ পরিবাহী তারের উপর চুম্বক একটা প্রভাব বিস্তার করে। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আমাদের বাকি যে অংশগুলো, যেমন তড়িৎ চৌম্বক আবেশ, তারপরে ডিসি মোটর, জেনারেটর এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ট্রান্সফরমার আছে, আমরা সেটা নিয়ে কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আসাদ ইউটিউবের সাথে থাকো, সবাই লাইক করো, কমেন্টস করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।